ইতিহাসে বহুবার দেখা গেছে বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য যখন বদলাতে শুরু করে তখন সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। গাজা, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, প্রতিটি যুদ্ধ শুধু ভূখণ্ডের নয় বরং ক্ষমতা, প্রভাব ও নিরাপত্তার যুদ্ধ। এই প্রশ্ন শুধু সামরিক শক্তির নয় বরং আন্তর্জাতিক কূটনীতি, অর্থনীতি, প্রযুক্তি ও পারমাণবিক শক্তির জটিল সমীকরণের সঙ্গেও জড়িত। এই ডকুমেন্টারিতে আমরা এগুলোই উন্মোচন করার চেষ্টা করব। গাজা একটি ছোট্ট ভূখণ্ড, সীমিত সম্পদ, সীমিত সেনাবাহিনী এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন অবস্থানে থাকা একটি অঞ্চল যেখানে সামরিক অভিযান চালানো তুলনামূলক সহজ ছিল, কারণ গাজার আকাশ, সমুদ্র ও স্থলবন্দর তিন দিক থেকেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু ইরান একটি সার্বভৌমত্ব রাষ্ট্র, বিশাল ভূখণ্ড, শক্তিশালী সেনাবাহিনী, আঞ্চলিক মিত্র এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পারমাণবিক ক্ষমতার দ্বারপ্রান্তে থাকা একটি শক্তিশালী দেশ। ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানকে তার সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করতেছে, কারণ ইরান শুধু রাজনৈতিকভাবে ইসরায়েলের বিরোধী নয় বরং মধ্যপ্রাচ্যে এমন এক প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে যার মধ্যে রয়েছে হিজবুল্লাহ, হামাস, হুতি বিদ্রোহী এবং সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া। এই নেটওয়ার্ক সরাসরি যুদ্ধ না করেও ইসরায়েলকে চাপে রাখতে পারে। তাই ইসরায়েলের কাছে ইরান মানে শুধু একটি দেশ নয় বরং একটি আঞ্চলিক শক্তির কেন্দ্র। অন্যদিকে আমেরিকার অবস্থান আরও জটিল। আমেরিকা সরাসরি যুদ্ধ শুরু করতে চায় না, কারণ ইরানের সঙ্গে যুদ্ধ মানে মধ্যপ্রাচ্যের বড় ধরনের অস্থিতিশীলতা, তেলের বাজারে ধস এবং বিশ্ব অর্থনীতিতে চাপ, আর তার সাথে রয়েছে সম্ভাব্য বিশ্বযুদ্ধের ঝুঁকি। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা আমেরিকাকে শিখিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা অনেক কঠিন। গাজা আর ইরানের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো রাষ্ট্রীয় কাঠামো। গাজা ছিল অবরুদ্ধ একটি অঞ্চল, কিন্তু ইরান একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র। নিজস্ব বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে ইরান। ইরানের কাছে এমন ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা সরাসরি ইসরায়েল পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ফলে গাজার মতো একতরফা সামরিক অভিযান এখানে কার্যকর হবে না। ইরানের ভূগোলও বড় একটি ফ্যাক্টর। পাহাড়, মরুভূমি এবং বিস্তৃত এলাকা যেখানে স্থল অভিযান চালানো অত্যন্ত কঠিন। ইতিহাসে দেখা গেছে এমন ভূখণ্ডে বড় শক্তিগুলোরও বিপাকে পড়তে হয়েছে। আমেরিকা, ইরাক, আফগানিস্তানের অভিযান এর জলজান্ত উদাহরণ। অর্থনৈতিক দিক থেকেও ইরান গাজার মতো নয়। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্ব শিল্প, তেল উৎপাদন এবং সামরিক প্রযুক্তি উন্নত করেছে। চীন ও রাশিয়ার সঙ্গে তাদের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কও রয়েছে, যা যুদ্ধের পরিস্থিতিতে বড় সহায়তা হতে পারে। পারমাণবিক ইস্যু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে কিনা তা বিতর্কিত হলেও তারা পারমাণবিক ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে অনেক বিশ্লেষকদের ধারণা। যদি সরাসরি হামলা হয় ইরানে, তাহলে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্তও নিতে পারে, যা পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। ইসরায়েলের সামরিক শক্তি অত্যন্ত উন্নত, বিশেষ করে বিমান হামলা, গোয়েন্দা প্রযুক্তি এবং সাইবার যুদ্ধে। তারা ইতিমধ্যে বহুবার ইরানের ভেতরে গুপ্ত অভিযান চালিয়েছে। পারমাণবিক স্থাপনায় সাইবার আক্রমণের ঘটনাও ঘটেছে। অর্থাৎ সরাসরি যুদ্ধ ছাড়াই ইসরায়েল ইরানকে দুর্বল করার কৌশল অনুসরণ করেছে। আমেরিকার কৌশল আরও ভিন্ন। তারা সরাসরি যুদ্ধের বদলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং আঞ্চলিক জোট ব্যবহার করে ইরানকে নিয়ন্ত্রণে রাখতে চায়। এই কৌশল ধীরে ধীরে ইরানের অর্থনীতিকে চাপে ফেললেও রাষ্ট্র হিসেবে ধ্বংস করতে পারেনি। গাজা পরিস্থিতি তৈরি করতে হলে তিনটি বিষয় দরকার: সম্পূর্ণ অবরোধ, আকাশ নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক বিচ্ছিন্নতা। ইরানের ক্ষেত্রে এই তিনটি একসঙ্গে বাস্তবায়ন প্রায় অসম্ভব, কারণ ইরান একটি বড় দেশ, শক্তিশালী সেনাবাহিনী এবং আন্তর্জাতিক মিত্র রয়েছে তাদের। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান সরাসরি যুদ্ধের বদলে ফ্যাক্সি যুদ্ধের কৌশল ব্যবহার করে। তারা নিজেরা যুদ্ধ না করেও লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরাকের মিত্রদের মাধ্যমে
প্রতিপক্ষকে চাপে রাখে। ফলে ইরানের ওপর হামলা মানে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা। বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য বদলাচ্ছে। আগে আমেরিকা এককভাবে সিদ্ধান্ত নিতে পারলেও এখন চীন ও রাশিয়ার মতো শক্তি আন্তর্জাতিক অঙ্গনে বড় ভূমিকা রাখতেছে। তারা সরাসরি যুদ্ধ না করলেও কূটনৈতিক ও সামরিক সমর্থনের মাধ্যমে ইরানকে সহায়তা করতে পারে। অন্যদিকে তেলের বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। যদি ইরানের ওপর বড় আক্রমণ হয়, তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, যার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং অর্থনৈতিক সংকটও তৈরি হবে। সামরিক বিশ্লেষকরা মনে করেন ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ মনে হবে দীর্ঘমেয়াদী সংঘাত। এখানে দ্রুত জয় সম্ভব নয়, কারণ ইরান শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না। তাদের কাছে রয়েছে আদর্শিক প্রভাব, আঞ্চলিক সমর্থন এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধের কৌশল। গাজা একটি সীমিত সংঘাতের উদাহরণ, কিন্তু ইরান একটি আঞ্চলিক শক্তি। তাকে গাজার মতো করে ধ্বংস করা মানে শুধু একটি দেশ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়া, যা সহজ নয় এবং হয়তো অসম্ভবও নয়। তবে এর মানে এই নয় যে ইরান নিরাপদ। ইসরায়েল ও আমেরিকা ধারাবাহিকভাবে সাইবার আক্রমণ, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সামরিক ঘেরাওয়ের মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরাসরি যুদ্ধ না হলেও ধীরে ধীরে চাপে কৌশল কার্যকর হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, যদি যুদ্ধ শুরুও হয়ে যায় তাহলে কে জিতবে? এর উত্তর সহজ নয়, কারণ আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের নয়, অর্থনীতি, তথ্যযুদ্ধ, প্রযুক্তি এবং জনমতের যুদ্ধ। ইরান হয়তো সামরিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু সম্পূর্ণভাবে গাজার মতো ধ্বংস করা প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত এই সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে কূটনীতির উপর। যদি আলোচনার পথ বন্ধ হয়ে যায় তাহলে সংঘাত বাড়বে, কিন্তু যদি আঞ্চলিক শক্তিগুলো ভারসাম্য বজায় রাখতে পারে তাহলে বড় যুদ্ধ এড়ানো সম্ভব। এই ডকুমেন্টারির মূল প্রশ্নের উত্তর তাই সরল নয়। ইসরায়েল ও আমেরিকা ইরানকে চাপের মধ্যে রাখতে পারবে, অর্থনৈতিকভাবেও দুর্বল করতে পারবে, এমনকি সীমিত সামরিক হামলাও চালাতে পারবে, কিন্তু ইরানকে গাজার মতো সম্পূর্ণ অবরুদ্ধ, বিচ্ছিন্ন ধ্বংসস্তূপে পরিণত করতে পারবে না। বর্তমান বিশ্ব ব্যবস্থায় এটা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব, কারণ ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি আঞ্চলিক শক্তি, একটি রাজনৈতিক আদর্শ এবং একটি দীর্ঘ প্রতিরোধের ইতিহাস। আর ইতিহাস বলে যে রাষ্ট্রের পেছনে ভূগোল, জনসংখ্যা, অর্থনীতি ও আদর্শ একসঙ্গে দাঁড়ায়, তাকে গাজার মতো ছোট ভূখণ্ডের সঙ্গে তুলনা করা যায় না। এই সংঘাতের শেষ কোথায় তা কেউই জানে না। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ হবে এই শক্তির লড়াইয়ের মাধ্যমে। আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান, ইসরায়েল ও আমেরিকার জটিল সম্পর্ক।